নমস্কার, আপনারা দেখছেন জেলার ১ নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। বোলপুর বিশ্ব ক্ষুদ্র বাজারে হস্তশিল্প মেলার উদ্বোধন। দুবরাজপুর শহর ও ব্লক তৃণমূলের মুখ্যমন্ত্রীর জন্মদিন পালন। মুখ্যমন্ত্রীর জন্মদিন পালন জেলাধিপতির কঙ্কালীতলায়। বোলপুর ডাকবাংলো ময়দানে নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন। তৃণমূলের উপপ্রধানের বাড়িতে বোমা মারার অভিযোগ। দুবরাজপুরের সিজিপি আয়োজিত বিজয়ী নাট্য সমারোহ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজ্য সরকারের উদ্যোগে বোলপুরের কাছে বিশ্ব ক্ষুদ্র বাজারে উদ্বোধন হলো হস্তশিল্প মেলা। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে মেলার শুভ সূচনা করা হয়। কিন্তু এই মেলা শুরু হয়েছে 30শে ডিসেম্বর থেকে, চলবে 16ই জানুয়ারি পর্যন্ত। দুপুর 1টা থেকে রাত্রি 8:30 পর্যন্ত মেলা চলবে বলে জানা যায়। এই হস্তশিল্প মেলাতে 25টি স্টল হয়েছে এবং 350 জন হস্তশিল্পী তাদের বিভিন্ন ধরনের হাতের কাজ নিয়ে মেলাতে এসেছেন। এই হস্তশিল্প মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসআরডিএ চেয়ারম্যান অনুব্রত মণ্ডল, রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, বীরভূম জেলা শাসক বিধান রায়, বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক রূপে কাজল শেখ, সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী, নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি, সাঁইথিয়ার বিধায়ক নীলাবতী সাহা, বোলপুর পৌরসভার চেয়ারম্যান পর্ণা ঘোষ সহ বোলপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের ওয়ার্ড কাউন্সিলরগণ বিশিষ্ট ব্যক্তিবর্গ। মন্ত্রী চন্দ্রনাথ সিনহা জানান, এই মেলা আজকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো। মেলা 30 তারিখ থেকে শুরু হয়েছে, 16 তারিখ পর্যন্ত চলবে। দুপুর 1টা থেকে রাত 8:30 পর্যন্ত এই মেলা চলবে। এখানে 25টা স্টল হয়েছে, 350 মতন আর্টিজান এসছে এবং তারা নানা জেলা থেকে তাদের সম্ভার পসরা নিয়ে এখানে এসেছেন তারা বিক্রির উদ্দেশ্যে। আমরা চাই আপনাদের মাধ্যমে একটু প্রচার করতে, যাতে এখানে আরও মানুষ আসেন এবং এরা যে জিনিস এনেছে তারা সেগুলো দেখাশোনা করে তারা নিতে পারেন। তার জন্য আমরা সবসময় প্রস্তুত আছি। পাশাপাশি জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ বলেন, মেলা উদ্বোধনটা নতুন কিছু নয়, গত 2 বছর 3 বছর হলে মেলাটা এখানে উদ্বোধন হয়েছে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় পিছিয়ে পড়া শিল্প 2011 প্রাককালে এই হস্তশিল্প বিলুপ্তির পথে ছিল, সেই শিল্প সত্তাকে তিনি জাগিয়ে তুলেছেন। তো স্বভাবতই আজকে আমাদের এমআইসি ছিলেন এখানে, আমাদের এসআরডি চেয়ারম্যান সাহেব ছিলেন, ডিএম সাহেব ছিলেন, আমার সমস্ত বিধায়করা ছিলেন, জেলা পরিষদের কর্মাধ্যক্ষরা ছিলেন এবং তিস্ত গ্রাম পঞ্চায়েতে উত্তীর্ণ সমস্ত জনপ্রতিনিধি ছিলেন, মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান থেকে শুরু করে সমস্ত কাউন্সিলর ছিলেন। তো একটা সরকারি মঞ্চ, সরকারি একটা প্রকল্প উদ্বোধন হচ্ছে, একটা মেলার উদ্বোধন হচ্ছে, সেখানে সবাই মঞ্চে থাকবে, এটা স্বাভাবিক। দেখা গেল পাশাপাশি আপনি মঞ্চে বিভিন্ন জেলার বিভিন্ন শিল্পকে তুলে ধরতে দেখা গেল, তাহলে কি সেই বিভিন্ন কুটির শিল্প থেকে যেগুলো হস্তশিল্প সেগুলোকে হারিয়ে যাচ্ছে দিনকে দিন? তার জন্য কি এই মেলা? 2011 প্রাককালে এই শিল্প হারিয়ে গিয়েছিল, আবার বলছি বিলুপ্তির পথে ছিল। ক্ষুদ্র কুটির শিল্পকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় শিল্পীদের শিল্পী ভাতা, এই শিল্পকে কী করে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায়, সেই জন্য তিনি বিভিন্নভাবে বিভিন্ন দিক দিয়ে এই শিল্প সত্তাকে জাগিয়ে তোলার জন্য এই ধরনের মেলার আয়োজন করেছেন। যার জন্য যারা ক্ষুদ্র কুটির শিল্প যারা আছে, বাড়িতে যারা বিভিন্ন ধরনের এই শিল্পের সঙ্গে যুক্ত, সেই শিল্পী কলাকুশলীরা তারা তাদের দোকান নিয়ে এসে এই মেলাগুলোতে লাগাতে পারে। মেলাগুলো তারা বিক্রি বাটা করে এবং গ্রাম থেকে দেশান্তর থেকে মানুষ এসে এগুলোকে কিনছে। সব তাদের পরিবারের আর্থিক উপার্জনের একটা ব্যবস্থা মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। সেই মেলাটারই আজকে উদ্বোধন ছিল। সেই উদ্বোধন অনুষ্ঠানে আমরা সকলেই ছিলাম। যেভাবে রাজ্যের নির্দেশ আছে সেই নির্দেশ অনুযায়ী আমরা কাজ করছি। অন্যদিকে এসআরডিএ চেয়ারম্যান অনুব্রত মণ্ডল জানান,
তুলে আনার তো আমি মালিক নয়, আমি ডিএমকে আর মন্ত্রীকে প্রস্তাব দিলাম, এখানে দুদিন করলেই মার্কেটটা ভালো চলবে। কি হচ্ছে এখানে? শিল্পটা ভালো চলবে। কি হচ্ছে এটা কি হচ্ছে? এটা শিল্পটা ভালো চলবে। না, আমি তো আগে থেকেই আছি, আবার নতুন করে বলবো কেন? কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, বোলপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। আরশি স্টাইল স্কুল ড্রেস এর বিপুল সম্ভার ও সামগ্রী একই ছাদের নিচে। এখানে যে কোনো স্কুল, কলেজ, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সিকিউরিটি গার্ড, কেটারিং এর ইউনিফর্মও তৈরি করা হয়। এখানে প্যান্ট, শার্ট, স্কার্ট, জুতো, মোজা, সোয়েটার, ব্লেজার, টুপি, বেল্ট, টাই, জলের বোতল, টিফিন বক্স ও অন্যান্য ইউনিফর্ম সেলাই ও সাপ্লাই করা হয়। এখানে নামি দামি কোম্পানির প্যান্ট, শার্ট, পাঞ্জাবি, পাজামার পিস ও থান কাপড় পাওয়া যায়, যেমন বিমল, রেমন্ডস, ডোনিয়ার, কেলভিন। এখানে গিফট আইটেম, আধুনিক ডিজাইনের কার্পেট, ডাইনিং কভার, পাপোশ, পর্দা ইত্যাদি পাওয়া যায়। বিশেষ প্রস্তাব, প্যান্ট, শার্ট, ব্লাউজ, চুড়িদার, সেলাই ও ফলস পার করা হয়। যোগাযোগ করুন 9883752306। ঠিকানা দুবরাজপুর, ফ্যাশন এক্সপ্রেসের পাশে। ফিরে এলাম বিরতির পর। দুবরাজপুর শহর তৃণমূলের পক্ষ থেকে আজ রবিবার 5ই জানুয়ারি রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জির জন্মদিন পালন করল। পাশাপাশি দিন সমস্ত পথ চলতি মানুষকে মিষ্টিমুখ করানো হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বরূপ আচার্য, সহ সভাপতি অরিন্দম চ্যাটার্জি, দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযূষ পাণ্ডে, ভাইস চেয়ারম্যান মির্জা শওকত আলী, কাউন্সিলর সনাতন পাল, সাগর কুন্ডু, মানিক মুখার্জি সহ আর অনেকে। এদিন দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযূষ পাণ্ডে জানান, আজকে বাংলার উন্নয়নের কাণ্ডারি, বাংলার গর্ব মাননীয় মমতা ব্যানার্জির, আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস নেত্রীর জন্মদিন। আজকে আমরা দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেস অফিসে পালন করছি 69তম জন্মদিবস। আজকে এখানে আমার শহর তৃণমূলের সভাপতি, ভাইস চেয়ারম্যান, সমস্ত কাউন্সিলররা সহ নেতৃত্ব রয়েছেন। আমরা আজকে তার জন্মদিন পালন করছি। পাশাপাশি আজ আমাদের ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও আমরা সকলে যাব, সেখানে ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এইভাবে শহর ব্লক সম্মিলিতভাবে আজকে বাংলার গর্ব, বাংলার উন্নয়নের কাণ্ডারি মাননীয় মমতা ব্যানার্জির জন্মদিবস, 69তম জন্মদিবস আমরা বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করছি। আমরা জানি বাংলার উন্নয়ন একদম স্তব্ধ হয়ে গেছিলো সিপিএমের আমলে। দীর্ঘ 34 বছরে বাংলার কোনো উন্নয়ন হয়নি। যে বাংলা ভারতবর্ষকে পথ দেখাতো, সেই বাংলা একদম পিছিয়ে পড়েছিল বামফ্রন্টের হাতে। সেই জায়গা থেকে মমতা ব্যানার্জি বিশ্ববন্দিত বিভিন্ন প্রকল্পের মাধ্যমে বাংলাকে এগিয়ে নিয়ে চলেছে। এবং বাংলা আজকে তার অনেক প্রকল্প, মমতা ব্যানার্জির প্রকল্প বিশ্ববন্দিত হয়েছে। সেই যার হাত দিয়ে এই প্রকল্পগুলো হয়েছে সে আমাদের সকলের প্রিয় বাংলার গর্ব মাননীয় মুখ্যমন্ত্রীর 69তম জন্মদিবস আমরা সকলে পালন করলাম। আজকে শহর তৃণমূল পার্টি বেশে আমরা মমতা ব্যানার্জির ছবির কাছে আমরা স্মৃতিচারণা করলাম। আমরা বিভিন্ন পথ চলতি মানুষকে মিষ্টিমুখ করালাম এইভাবে, এবং আমরা ব্লকের পক্ষ থেকে ব্লাড ডোনেশনের ব্যবস্থা করেছি, ব্লাড ডোনেশন ক্যাম্পের। এইভাবে দিনটা আমরা পালন করছি। অন্যদিকে দুবরাজপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজ হেতমপুরে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূলের সুপ্রিমো মমতা ব্যানার্জির জন্মদিন উপলক্ষে মেগা রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিন প্রায় 4 শতাধিক মানুষ স্বেচ্ছায় রক্তদান করেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুবরাজপুর ব্লক তৃণমূলের যুগ্ম আহ্বায়ক রফিউল হোসেন খান ও অরুণ কুমার চক্রবর্তী, জেলা পরিষদের সদস্যা মুনমুন ঘোষ ও মর্জিনা বিবি সহ দুবরাজপুর শহর নেতৃত্ব। এদিন দুবরাজপুর ব্লক তৃণমূলের যুগ্ম আহ্বায়ক রফিউল হোসেন খান জানান, ৭তম বছরের আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিবস আজকে আমরা পালন করলাম। সেই জন্মদিবস যেটা পালন করেছি, দুবরাজপুর ব্লকের সমস্ত কর্মীরা এবং আমাদের এখানকার যারা নেতৃত্ব সবাই উপস্থিত আছেন। রক্তদান মানে জীবনদান,
আমরা মনে করি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাত দিন যে পরিশ্রম করে মানুষকে পরিষেবা দিয়েছেন, তাই আমরা মনে করি তার জন্মদিনের সেই উপহার আজকে ব্লাড দিয়ে আমরা সেই উপহার দিয়েছি। এবং আমরা আগামী দিন মাথায় রেখেছি যে শুধু আজকে রক্তদান শিবির নয়, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কর্মসূচি আমাদেরকে দিয়েছেন সেই কর্মসূচিগুলো পালন করব। এবং তার সাথে সাথে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনের জন্য আমরা আগামী দিনের জন্য আরও বড় রকম কোনো কিছু প্রস্তুতি নেব, এটা আমাদের সকলের একটা ইচ্ছা। সত্যি আজকে আমাদের জন্মদিনটা আমাদের মনে হয় সবথেকে আজকে মানে কি বলবো, আমরা অনেককে হ্যাপি নিউ ইয়ার জানিয়েছি, তার জন্য আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তো হ্যাপি নিউ ইয়ার জানাবো। তার সাথে সাথে আজকের দিনটা আমাদের সবথেকে আনন্দের দিন এবং আমরা মনে করি সবথেকে খুশির দিন আজকেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে জন্মদিনটা পালন করছি, সেই জন্মদিনের যে মানুষের মধ্যে একটা উচ্ছ্বাস, যে আনন্দ, সেই আনন্দ দেখে বা আনন্দ আমরাও নিজেরা পেয়েছি। সবই মানে আমরা সত্যিই আজকে অনেক খুশি হয়েছি। যাই হোক, আমাদের জন্মদিন যেটা পালন করেছি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন আমরা সেইভাবেই পালন করেছি। সামনে কেক রাখা হয়েছে, আপনারা দেখেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই ছবিটাও কাছে রেখে আমরা ওনাকে স্মরণ করে আমরা কিন্তু আজকে জন্মদিনটা পালন করেছি। এখানে আজকে রক্তদান যেটা শিবির, সেই শিবির হচ্ছে মেঘা রক্তদান শিবির। সেখানে আমাদের 10টা অঞ্চল নেতৃত্বরা রয়েছেন, ব্লক নেতৃত্বরা রয়েছেন এবং সাধারণ আমাদের যে সমস্ত কর্মীরা রয়েছেন সবাই আজকে উপস্থিত এখানে রয়েছেন। এখানে প্রায় আমাদের 500 মতো ডোনারের আমাদের আয়োজন করা হয়েছে। আমাদের হঠাৎ করে যেটা মাথায় এসছে, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে উপহার আমাদেরকে দিয়েছেন, তাই আমরা মনে করি যে ওনাকেও আমরা হঠাৎ করে একটা উপহার দেব। সেই ব্লাড দিয়ে আজকে মনে করি আমরা সেই উপহার মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়েছি। আপনার নাম? আমার নাম রফিউল হোসেন খান, দুবরাজপুর ব্লক তৃণমূল কংগ্রেসের যুগ্ম কনভেনর। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম RCTV, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল বীরভূম জেলার বুকে একটি অন্যতম সেরা চক্ষু হাসপাতাল। এখানে প্রত্যেক দিন স্বল্প মূল্যে অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞের দ্বারা চক্ষু পরীক্ষা ও চক্ষু ছানি অপারেশন, ফেকো মাইক্রো সার্জারি করা হয়। এছাড়াও এই হাসপাতালে অতি স্বল্প মূল্যে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা, যেমন রক্তের সমস্ত রকম পরীক্ষা, ECG, USG, থাইরয়েড পরীক্ষা করা হয়। এখানে অতি স্বল্প মূল্যে চশমাও তৈরি করা হয়। এছাড়াও এখানে প্রত্যেক দিন বিনামূল্যে অন্যান্য রোগেরও চিকিৎসা করা হয়। আমাদের আদর্শ শিব জ্ঞানে জীব সেবা। যোগাযোগের নম্বর 9382571046 অথবা 9564554959 অথবা 7407405155। ঠিকানা অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল, ওয়ার্ড নম্বর 4, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। সতীপীঠ কঙ্কালীতলায় দেবী কঙ্কালীকে পুজো, কেক কাটা, 2000 মানুষকে কম্বল বিতরণের মধ্য দিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালন করলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ। উপস্থিত ছিলেন বিধায়ক বিধানচন্দ্র মাঝি, পঞ্চায়েত সমিতির সভাপতি হানিফ শেখ সহ তৃণমূল নেতৃত্ব। তৃণমূল সরকার আসার পর রাজ্যের অন্যতম পর্যটন মানচিত্রে থাকা রাঙামাটি জেলার বীরভূমের সতীপীঠ কঙ্কালীতলার আমূল পরিবর্তন ঘটেছে। তৃণমূল সরকার কঙ্কালীতলা মন্দির সৌন্দর্যায়ন, নতুন গেস্ট হাউস, রাস্তাঘাট সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2017 সালে কঙ্কালীতলায় পরিদর্শন করেছেন। আজ রবিবার 5ই জানুয়ারি দেশের 1 নম্বরে থাকা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন স্মরণীয় করে রাখতে ঘটা করে উদযাপন জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের। এদিন কঙ্কালীতলায় মন্দির প্রাঙ্গণে কেক কাটেন জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ। তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে একে অপরকে কেক খাইয়ে দেন। পাশাপাশি মুখ্যমন্ত্রীর জন্মদিনে 2000 কম্বল বিতরণ করেন দুস্থ মানুষদের। সঙ্গে ছিলেন নানুর বিধানসভার বিধায়ক বিধানচন্দ্র মাঝি সহ তৃণমূলের অন্যান্য নেতাকর্মী ও সমর্থকরা। এদিন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ জানান, আমাদের বাংলা মায়ের জন্মদিন, যিনি পিছিয়ে পড়া বাংলাকে এগিয়ে নিয়ে গেছেন হিমালয় থেকে কন্যাকুমারী পর্যন্ত, যিনি উত্তপ্ত পাহাড়কে শান্ত করেছেন, যিনি জঙ্গলমহলের মানুষ একসময় পিঁপড়ের ডিম খেয়ে জীবনযাপন করত, তাদের জীবন জীবিকার অধিকার ফিরিয়ে দিয়েছেন। সেই বাংলার মা, যিনি বাংলায় কাটাকাটি খুনোখুনি ডাহাজানি বন্ধ করে
উন্নয়নের মাধ্যমে বাংলার মানুষের মনের মণিকোটায় পৌঁছে গেছেন সেই মায়ের আজ জন্মদিন। সেই জন্মদিন আমরা তার কাছে না যেতে পারলেও কঙ্কালী মায়ের চরণে, কঙ্কালী মায়ের মন্দিরে পুজো দিলাম, সেই মায়ের দীর্ঘায়ু কামনা করলাম। এবং এখানে যারা দুস্থ পরিবার আছে তাদেরকে কয়েক হাজার বস্ত্র বিতরণ এবং কম্বল বিতরণের মাধ্যমে আমার নানুর বিধানসভার বিধায়ক সহ এখানকার স্থানীয় নেতৃত্ব যারা আছে, অঞ্চলের কঙ্কাতা অঞ্চলের অঞ্চল কমিটি সহ সকলকে নিয়ে এই জন্মদিনটা আমরা উদযাপন করলাম। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV, বোলপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মনি মহেশ হসপিটাল, মনি মহেশ হসপিটাল, মনি মহেশ হসপিটাল, মনি মহেশ হসপিটাল। মনি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। আজ রবিবার 5ই জানুয়ারি বোলপুর ডাকবাংলো ময়দানে নিখিল ভারত বঙ্গ সাহিত্য 92তম সম্মেলনের শুভ উদ্বোধন হয়। এই সম্মেলন চলবে 3 দিন। এই নিখিল ভারত বঙ্গ সাহিত্য সভার সভাপতি ছিলেন 1922 সালে স্বয়ং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তাই শান্তিনিকেতন শাখার উদ্যোগে এই মহাসম্মেলন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফয়জুল হক ওরফে কাজল শেখ, কেন্দ্রীয় সম্পাদক নিখিল ভারত বঙ্গ সাহিত্য অনিল ধর, অভ্যর্থনা কমিটির সম্পাদক শ্রী কিশোর ভট্টাচার্য। এছাড়াও ভারতের বিভিন্ন রাজ্যের সাহিত্যপ্রেমিক বাঙালিরা এই সম্মেলনে অংশগ্রহণ করেন। এদিন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফয়জুল হক ওরফে কাজল শেখ জানান, আজকে নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন 92তম, যেটার প্রথম সভাপতিত্ব করেছেন আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। সেটা আজকে আমাদের বোলপুর অনুষ্ঠিত হলো। এবং শুধু আমার রাজ্য নয়, আমার দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা সাহিত্যপ্রেমী মানুষ তারা সকলে এখানে এসেছেন। আমরা অভিভূত, আমরা আনন্দিত, আমরা গর্বিত। এই অনুষ্ঠানটা যদি এক কথায় বলতে গেলে অবশ্যই কেন্দ্র যারা দায়িত্বে আছে তাদের অনুমতি প্রয়োজন, কিন্তু অক্লান্তভাবে পরিশ্রম করেছেন কিশোরদা, আমাদের অধ্যাপক, আমাদের কাছের মানুষ, আমাদের মনের মানুষ। ওনার জন্য এটা সম্ভব হয়েছে। তাই ওনাকে আমি আজকের এই বিশেষ দিনে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি যে আমরা এই বোলপুরের বুকে সাহিত্য নিয়ে যে চর্চা হচ্ছে, সারা ভারতবর্ষে বিভিন্ন প্রান্ত থেকে যে সাহিত্যপ্রেমী যারা এসেছে, সত্যি এটা মাঝে মাঝে হওয়া দরকার, যাতে আমাদের আগামী প্রজন্ম, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, যারা আমাদের ইয়াং জেনারেশন, নবযৌবন, যাদের মধ্যে সাহিত্য চর্চা ভুলেই গেছে, আমার মনে হয় আজকের এই সমাবেশ থেকে একটা বার্তা শুধু বীরভূম নয়, সারা বাংলার বিভিন্ন প্রান্তে যাবে এবং মানুষ উদ্বুদ্ধ হবে। এবং আমার রাজ্যের বিভিন্ন জেলাতে এই ধরনের অনুষ্ঠান হোক এবং বাংলা ভাষা, আমাদের মাতৃভাষা, সেই ভাষা নিয়ে আমরা যেন এইভাবেই এই গবেষকদের সঙ্গে সঙ্গবদ্ধ হয়ে আলোচনা করতে পারি। এই জন্যই আমরা সত্যি খুব ভালো লাগছে আজকের অনুষ্ঠানে। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV, বোলপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল বীরভূম জেলার বুকে একটি অন্যতম সেরা চক্ষু হাসপাতাল। এখানে প্রত্যেক দিন স্বল্প মূল্যে অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞের দ্বারা চক্ষু পরীক্ষা ও চক্ষু ছানি অপারেশন
ফেকোমাইক্রো সার্জারি করা হয়। এছাড়াও এই হাসপাতালে অতি স্বল্প মূল্যে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা যেমন রক্তের সমস্ত রকম পরীক্ষা, ইসিজি, ইউএসজি, থাইরয়েড পরীক্ষা করা হয়। এখানে অতি স্বল্প মূল্যে চশমাও তৈরি করা হয়। এছাড়াও এখানে প্রত্যেক দিন বিনামূল্যে অন্যান্য রোগেরও চিকিৎসা করা হয়। আমাদের আদর্শ শিব জ্ঞানে জীব সেবা। যোগাযোগের নম্বর 9382571046 অথবা 9564554959 অথবা 7407405155। ঠিকানা অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল, ওয়ার্ড নম্বর 4, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। শান্তিনিকেতনের কঙ্কালীতলা পঞ্চায়েতের উপপ্রধান মামুন শেখের লায়েকবাজারের বাড়িতে বোমাবাজির ঘটনাকে সম্পূর্ণভাবে সাজানো বিষয় বলে চাঞ্চল্যকর মন্তব্য করলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ। দিন কয়েক আগেই মামুন শেখ তার প্রাণ সংশয়ের আশঙ্কা করে অভিযোগ তুলেছিলেন বোলপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মোহাম্মদ হানিফ কাজীর বিরুদ্ধে। তারপরই বোমাবাজি হওয়ার এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। তবে জেলা পরিষদের সভাধিপতি তথা যাদের বিরুদ্ধে প্রাণে মেরে ফেলার হুমকির অভিযোগ তুলেছিলেন মামুন শেখ, তাদের দাবি কঙ্কালীতলা পঞ্চায়েতে প্রচুর পরিমাণে দুর্নীতি করেছেন উপপ্রধান। তার বাড়িতে সেই সমস্ত পাওনাদাররা হামলা করতে পারে এই কারণেই এমন মিথ্যা বোমাবাজির ঘটনা ঘটিয়ে তিনি পুলিশের নিরাপত্তা নিতে চাইছেন। তাই তার বাড়ি লক্ষ্য করে গতকাল শনিবার 4 জানুয়ারি রাত্রে যে বোমাবাজির ঘটনা ঘটেছে তা সম্পূর্ণ সাজানো, এমনটাই দাবি করছেন জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ ও মোহাম্মদ হানিফ শেখ। এদিন কঙ্কালীতলা পঞ্চায়েতের উপপ্রধান মামুন শেখ জানান, পুলিশকে করেছিলাম, সেখানে আমার যা বক্তব্য লিখিত আকারে জমা দিয়েছিলাম এবং তার প্রতিলিপি জেলা শাসক, পুলিশ সুপার, এসডিপিও সমস্ত আধিকারিক যাদেরকে পাঠানো তাদেরকে আমি পাঠিয়েছিলাম। সেখানে আমি যে পঞ্চায়েত ঢুকতে আমাকে বাধা দেওয়া হচ্ছিল দীর্ঘদিন ধরে এবং আমাকে প্রাণনাশের হুমকি, খুন করে দেওয়া হতে পারে, সে আশঙ্কা প্রকাশ করেছিলাম। এবং তারপর আমি লায়েকবাজারে দলীয় তৃণমূল কংগ্রেস কার্যালয়ে আপনাদের মাধ্যমে সবিস্তারে সে ঘটনা তুলে ধরেছিলাম। এবং গতকাল দেখলাম আমি হঠাৎ রাত্রিবেলায়, আমি তখন বোলপুর তৃণমূল কংগ্রেস কার্যালয়ে ছিলাম, বিকালে তারপর স্টেডিয়াম মাঠে নেতাজি কাপের খেলা সেখানে এসেছিলাম। তারপর আমি সেখানে দেখলাম যে আমার মা আমাকে কাঁদতে কাঁদতে ফোন করলো হঠাৎ রাত্রি তখন 8:21 বাজে, যে বাড়িতে মনে হচ্ছে বোমা ফাটলো আশেপাশে কোথাও। সঙ্গে সঙ্গে আমি পুলিশকে জানাই। তারপর আমি সেখান থেকে কয়েকজনকে নিয়ে মৃত অবস্থায় আমার বাড়ির উদ্দেশ্যে যাই এবং গিয়ে দেখি ততক্ষণে পুলিশ গাড়ি সেখানে ছিল, পুলিশরাও ছিলেন। তারপর পুলিশকে সঙ্গে নিয়ে বাড়ির কাছাকাছি যাই। সেখানে গিয়ে দেখি যে আমার বাড়ির একদম দরজাতে এবং গেটে সেখানে বোমা ফাটা অবস্থায় যে সমস্ত খুবলি দড়ি যেগুলো পড়ে থাকে ছিল। এবং তারপর পুলিশ খুঁজতে খুঁজতে দেখলো যে পাশেই গেটের কাছেই আবার একটা তাজা বোমা, যেটা হয়তো ছোড়া হয়েছিল ফাটেনি, সেই বোমাটাও ছিল, সেটা পুলিশ উদ্ধার করেছে। এবং আমি এখন যথেষ্ট প্রাণ সংশয় আছি। তাই আমি আমার যা বক্তব্য, কালকের ঘটনা সিসি ক্যামেরার ফুটেজ সেখানে পুলিশ আধিকারিকরা গিয়ে দেখেছেন এবং সেখানে পুলিশ সিসি ক্যামেরাতেই দেখা গেছে বোমের যে বিস্ফোরণ হচ্ছে, সেটাও আপনাদেরকে দেওয়া হয়েছে সংবাদ মাধ্যমকে এবং পুলিশকেও দেওয়া হয়েছে। ওই জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ অভিযোগ করছেন আপনার বাড়িতে যে বোমাবাজি হয়েছে পুরোটা সাজানো, পরিকল্পিত, মিথ্যা, আপনার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে, তাই আপনি সেখান থেকে অভিযোগ করছেন। এটা বোকামি ছাড়া তো আর কিছু নয়। যেখানে দেখুন আমি কিন্তু আমি কিন্তু অভিযোগ করিনি, কারণ ঘটনা ঘটেছে, সিসি ক্যামেরায় ধরা পড়েছে, পুলিশ তদন্ত করছে। তাহলে এখানে কে দোষী কে সাজানো সেটা তো পুলিশ তদন্ত করে পুলিশ বলবে। এখানে আমি বলি বা উনি বলুন বা ব্যক্তিগত কেউ তো এখানে মত করতে হয়। তাহলে এখানে তদন্ত প্রক্রিয়াটাকে নিশ্চয়ই বন্ধ করে দেওয়ার চেষ্টা হচ্ছে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়। আর নিরাপত্তার অভাব তো অবশ্যই বোধ করছি। আমি বিস্তারিতভাবে পুলিশকে জানিয়েছি এবং যাতে আমার নিরাপত্তার ব্যবস্থা করা হয়, যাতে আমার প্রাণ সংশয় না থাকে। আমি গিয়ে যাতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কাজ 2013 সাল থেকে 24 সাল পর্যন্ত কঙ্কালীতলার বুকে করে আসছি, সেই কাজ আমি আগামী দিনে যাতে করতে পারি। অন্যদিকে জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক রূপে কাজল শেখ বলেন, এখন আমার কাছে যেটুকু খবর আছে, কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতের স্থানীয় বাসিন্দা যারা আছে, এখানে 115টা ছোটো ছোটো রুম তৈরি করা হয়েছে কঙ্কালীতলা পঞ্চায়েত উন্নয়নের স্বার্থে।
সে 115 জন অভিযোগ করেছে, তাদের কাছ থেকে লক্ষাধিক করে টাকা নেওয়া হয়েছে বিনা রসিদে। এখানে একটা মাটি সৃষ্টি প্রকল্প আছে, যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তার স্বপ্নের প্রকল্প। তিনি বলেছিলেন মাটি সৃষ্টি প্রকল্প যেগুলো হবে সেইগুলোতে যারা আমাদের স্থানীয় মহিলারা আছে, মায়েরা আছে, গ্রুপ আছে, তারাই সেটা পরিচালনা করবে। এখানে দেখা গেছে যে 3 জন ব্যক্তি ওখানে নিয়োগ করা আছে, এখানে কোনো গ্রুপের ওখানে নিয়োগ করা হয়নি, অর্থাৎ মহিলারা ওটা রক্ষণাবেক্ষণ করছে না। এই ধরনের একাধিক অভিযোগ বোলপুর শান্তিনিকেতন থানাতে ওনার বিরুদ্ধে করা হয়েছে, যেটুকু আমার জানা আছে। সেই অভিযোগের ভিত্তিতে এরিয়ার মানুষ একটু উত্তপ্ত আছে, সেই ভয়ে ভীত হয়ে উনি হয়তো পুলিশ প্রোটেকশন পাওয়ার জন্য এই ধরনের যে মিথ্যা সাজানো ঘটনা তিনি করছেন বলে আমার মনে হয়। যদিও বীরভূম জেলা পুলিশ প্রশাসন অতি সক্রিয় আছে, বিষয়টা নিষ্ঠার সঙ্গে সততার সঙ্গে দেখার জন্য আমি বীরভূম জেলা এসপি সাহেবকে রিকোয়েস্ট করেছি, বোলপুর এডিশনাল এসপি সাহেবকে রিকোয়েস্ট করেছি। ওনারা দেখছেন, তো এটা সত্য নয় বলে আমার বিশ্বাস। কারণ 2023-2024 যে নির্বাচনগুলো আমরা করেছি বীরভূম জেলা কোর কমিটি, কোনো ক্ষেত্রে বোমাবাজি গুলিবাজি হয় নাই। অর্থাৎ বীরভূম জেলায় না কোনো বোম ছিল, না কোনো গুলি ছিল। জানি না কী জন্য, কোন অজানা রহস্য হঠাৎ এসে উদ্ঘাটিত হয়ে গেল বীরভূম জেলায়, যার জন্য আবার বোমাগুলি চালু হয়ে গেল। এটা না হলেই ভালো হয় বলে আমি মনে করি। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV, বোলপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। ফিরে এলাম বিরতির পর। দুবরাজপুরের সেজুতি আয়োজিত বিজনী নাট্য সমারোহ শুরু হলো শনিবার 4 জানুয়ারি থেকে। এবার 4র্থ বর্ষে পড়ল এই নাট্য উৎসব। অনুষ্ঠান চলছে দুবরাজপুরের নেপাল মজুমদার ভবনে। প্রদীপ প্রজ্বলন করে বিজনী নাট্য উৎসবের শুভ সূচনা করেন পদ্মশ্রী প্রাপ্ত লোকশিল্পী রতন কাহার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযূষ পাণ্ডে, ভাইস চেয়ারম্যান মির্জা শওকত আলী, দুবরাজপুর শ্রী রামকৃষ্ণ আশ্রমের শিষ্য সেবক স্বামী সত্য শিবানন্দ মহারাজ, জেলার সরকারি আইনজীবী স্বরূপ আচার্য, দুবরাজপুর শ্রী শ্রী সারদা বিদ্যাপীঠের প্রধান শিক্ষক শুভাশিস চট্টরায় সহ আর অনেকে। আর এই নাটক দেখতে ভিড় জমিয়েছেন দুবরাজপুর নাট্যপ্রেমী মানুষজন। এবার সেজুতি জীবনকৃতি সম্মান পান নাট্যশিল্পী বাবুন চক্রবর্তী। এছাড়াও সেজুতি সম্মাননা পান পদ্মশ্রী প্রাপক লোকশিল্পী রতন কাহার। 4 জানুয়ারি থেকে 7 জানুয়ারি পর্যন্ত দুবরাজপুর নেপাল মজুমদার ভবনে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা 12টি নাটক পরিবেশিত হবে। প্রত্যেক দিন 3টি করে নাটক মঞ্চস্থ হবে বলে জানান সেজুতি নাট্য সংস্থার সম্পাদিকা সুমনা চক্রবর্তী। এদিন তিনি আরও জানান, আজকে আমরা সেজুতির পক্ষ থেকে বিজয়িনী নাট্য সমারোহ 4র্থ বৎসর আমরা দুবরাজপুর নেপাল মজুমদারের ভবনে আমরা অনুষ্ঠানটা করছি। আর এটি 4 দিন ধরে হবে, 4 তারিখ থেকে 7 তারিখ অবধি। প্রতিদিন 3টি করে নাটক মঞ্চস্থ হবে 5:30 থেকে। বিভিন্ন জেলা থেকে, বীরভূম বাদ দিয়েও কলকাতা, মুর্শিদাবাদ, মেদিনীপুর, নদিয়া, হুগলি, হাওড়া সব জায়গা থেকেই দল এখানে আসছে এবং তাদের সুন্দর সুন্দর নাটক প্রযোজনাগুলি সবার কাছে তুলে ধরবেন। জীবনকৃতি সম্মাননা আমরা প্রথম বৎসর থেকেই এমন একজনকে দিই যিনি বহু বৎসর, মানে জীবনের হয়তো তার 80% সময় উনি নাটকের সঙ্গেই আর কি কাটিয়েছেন। সেই মানে বয়স্ক বিশিষ্ট গুণীজন। তো এবছর ছিলেন বীরভূম আননের কর্ণধার বাবুন চক্রবর্তী, যিনি প্রায় 60 বছরের বেশি সময় ধরে উনি নাটক জগতের সঙ্গে জড়িয়ে আছেন। তাই ওনাকে আর কি মনে হলো যে ওনাকে যদি আমরা জীবনকৃতি সম্মাননা না দিই তাহলে এই সেজুতি নাট্যচর্চা বৃথা।
রতন তো আমাদের বীরভূমের রতন, বীরভূমের গর্ব, এখন ভারতবর্ষের গর্ব। তো সেই বীরভূমের মানুষটা আজকে যে পদ্মশ্রী পেয়েছেন, এটা তো আমরা বীরভূমবাসী হয়ে আমাদের মতো গর্ব আর কাদের হবে যে এই মানুষটি পদ্মশ্রী পেয়েছেন। এই পাওয়াটা তো সোজা ব্যাপার নয়। তো সেই মানুষটা আনতে পেরে আমরা ভীষণভাবে গর্বিত। অতি সাধারণ মানুষ, মাটির মানুষ, সে মাটির মানুষকে আমাদের কাছে পেয়ে আমাদের আনন্দে গর্বে ভরে গেছে। হ্যাঁ, তাকেও আমরা সেজুতি সম্মানিত করলাম। পরপর দুটি গান শোনালেন। একটি তো ওনার আর কি বলবো জীবন কথা আর কি উনি তুলে ধরলেন। আর যেই গানটার জন্য আজকে উনি পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছেন, সর্বজন বিদিত, সে বড়লোকের বিটিলো গানটাও উনি আমাদের সামনে শোনালেন। আর সবথেকে বড় কথা, উনি সব জায়গায় সম্মানিত হন, কিন্তু উনি আর্থিক দিক দিয়ে কিন্তু অনেকটাই কষ্টে আছেন। তো সেটা বিচার করে আমরা সামান্যতম একটু সাম্মানিক ওনার হাতে আমরা তুলে দিতে পেরে আমাদেরকে খুব ভালো লাগছে যে ওনার হয়তো এই কিছুটা হয়তো ওনার কদিন হয়তো দিনটা কাটানোর জন্য অনেকটা কাজে লাগবে। আমার নাম সুমনা চক্রবর্তী, আমি সেজুতির সম্পাদিকা। অন্যদিকে পদ্মশ্রী প্রাপক রতন কাহার জানান, নমস্কার, আমি রতন কাহার বলছি। আজকে দুবরাজপুরে এসে আমি বিজয়িনীর এই নাট্য সংগ্রহ দেখে আমার খুব আনন্দ লাগলো। আমি খুব আনন্দ পেলাম এবং এত সুন্দর একটা মঞ্চে আমি পরিক্রম করলাম। আজকে আমি নিজেকে ধন্য হয়ে গেলাম। আজকের আমি এই আনন্দ কাকে বলবো, এই আনন্দ আমার খুব সাংঘাতিক ভালো লাগছে। আমি এই দুবরাজপুরে এসে আমার জীবনটা সার্থক হয়ে গেছে। এদের কর্মধারা দেখে আমার খুব ভালো লাগলো। সকলকে বলছি, আমি খুবই অভাবী ঘরের লোক ছিলাম, অভাবী এখনও আছে। কারণ আমি এই গান ছাড়া আর কিছু জানি না। গান করে সারা জীবনে পার করলাম। জীবনে অবশিষ্ট দিন আছে আর এই কটা দিন আমি গান করে যেন যেতে পারি, এই আবার কামনা। আর কিছু বলবার আমার নাই। আমি সবাইকে ধন্যবাদ জানাই, নমস্কার জানাই। আমি খুবই ভালো লাগলো। লালটু মুখার্জি রিপোর্ট, বীরভূম RCTV, দুবরাজপুর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম RCTVর পর্দায়। নমস্কার।